২ মিনিট সময় নিয়ে গল্পটা শুনুন, চোখে পানি চলে আসবে। আজ আমি আমার স্ত্রীকে খাটের উপর ফেলে বেল্ট দিয়ে মারতে লাগলাম। বেল্টের আঘাতগুলো নন্দিনীর মুখ বুজে সহ্য করতে লাগল। বেল্টের আঘাতে যখন নন্দিনী পিঠের চামড়া ফেটে যায়, রক্ত বেরিয়ে এলো, তখন মনে হলো এই আঘাতটা যেন নন্দিনীর পিঠে নয় বরং আমার বুকের ভিতর লেগেছে। আমার হাত থেকে বেল্টটা পড়ে গেল, চোখ দুটো মুহূর্তে ছলছল করে উঠল। ইচ্ছে হচ্ছিল নন্দিনীকে পেছন থেকে জড়িয়ে ধরি, পিঠে রক্তজোড়া বন্ধ করে দিই। কিন্তু আমি সেই রকম কিছু করতে পারলাম না। রাগ, অনুতাপ আর ক্ষোভে ভিতরটা ভারী হয়ে গেল। চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে চাপা স্বরে কিছুক্ষণ খুব কান্না করছিলাম, কিন্তু নিজেকে হালকা মনে হলো না। সবাই বলে কান্না করলে নাকি মন হালকা হয়, কিন্তু আমার এই পাষাণ মন হালকা হলো না। আমার নিজের উপর খুব রাগ হলো। আমি কেন অল্প আমি কেন অত অল্পতেই রেগে যাই? কেন? কেন আমি নন্দিনীকে ভালোবেসে বিয়ে করা সত্ত্বেও আঘাত করি? কেন? কেন নন্দিনী আঘাতের মুখ বুজে সহ্য করে? কেন? বেশ কিছুক্ষণ পর আমি ওয়াশরুম থেকে বের হলাম আর নন্দিনী ঘরে গেলাম। নন্দী বিছানায় উল্টো হয়ে বালিশ মুখ দিয়ে গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। রক্তে বিছানো লাল হয়ে গেল। আমি নন্দিনীকে ডাক দিতে গিয়েও কি যেন ভেবে আওয়াজটা গলায় আটকে গেল। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। সোফার উপর বসে অনুতাপ করতে লাগলাম। নিজের উপর খুব রাগ হচ্ছে। ভাবতে লাগলাম, যে করে হোক নন্দিনীর পায়ে ধরে হলো তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি আমায় ক্ষমা না করে, তাহলে এই জীবনে কোনো মানেই থাকে না। আমি আমার নন্দিনীকে আবার ফিরে চাই, ঠিক আগের মতো। আমি চোখ বন্ধ করলাম আর ঘুমিয়ে পড়লাম। রাত পার হয়ে গেল। আমি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে নন্দিনীর ঘরে ছুটে গেলাম, কিন্তু নন্দিনীকে কোথাও দেখতে পেলাম না। মনে মনে একটু ভয় হলো। ওয়াশরুমে দরজা খোলা, ঘরে কোথাও নন্দিনী নেই। ঘরের বিছানা চাদর সব গুছানো। আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সারা বাড়ি খুঁজে দেখলাম, কোথাও নন্দিনী নেই। আমার বুকের ভিতর ছ্যাদ করে উঠল, ভয় হলো খুব। চোখগুলো ছলছল করে উঠল। আমি আবার আমার ঘরে ফিরে এলাম। হঠাৎ আমার নজর সোফার উপর গেল। সেখানে আমি শুয়েছিলাম। সোফার উপর কিছু চুড়ি রাখা ছিল। চুড়িগুলো নন্দিনীর হাতের চুড়ি। চুড়ির নিচে একটা কাগজ। আমি গিয়ে কাঁপা কাঁপা হাতে চুড়িগুলো নিলাম। কাগজটা তুললাম। কাগজে কিছু লেখা ছিল। আমি পড়তে গেলাম। প্রিয় স্বামী, ভালোবেসে বিয়ে করো যে কপালে সুখ জুটবে না, সেটা আমি যদি আগে বুঝতে পারতাম, তাহলে কখনোই বাবা মাকে কষ্ট দিয়ে তোমার কাছে আসতাম না। প্রতিবারের মতো আজও আমি তোমার আঘাতগুলো মুখ বুজে সহ্য করেছি। ভালোবাসি বলেই হয়তো তোমার আঘাতের মধ্যে আমি ভালোবাসা খুঁজেছি। কোনো মেয়েই তার স্বামীর ভালোবাসার চিহ্ন অন্য কাউকে দেখাতে পারবে না। আমিও পারবো না। ভেবেছিলাম সকাল হতে হতে আমার পিঠের ক্ষত থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হলো না। কি করে আমি আমার স্বামীর ভালোবাসার এই চিহ্ন কাউকে দেখাবো? তাই চলে যাচ্ছি অনেক দূরে। আমি বিছানা চাদর সব পরিষ্কার করে দিয়েছি। ফ্লোরেও কিছুটা রক্ত পড়েছিল। ফ্লোর ক্লিন করে দিয়েছি। এখন যখন আমি এই চিঠিটা লিখছি, তখন আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আমি জানি না এই দুনিয়ায় আমার আর কয়দিন রিজিক আছে, কিন্তু আমি যতদিন বাঁচবো শুধু তোমারই থাকবো। আমি হয়তো আর কখনোই কারো সামনে আসবো না। তোমার ভালোবাসার এই চিহ্নটুকু নিয়ে চলে গেলাম অনেক দূরে। বিদায় ভালোবাসা, ভালো থেকো, সুখে থেকো। ইতি, তোমার কাঙ্গালিনী, নন্দিনী। চিঠিটা হাত থেকে পড়ে গেল। আমার চোখের পানি বাঁধ ভেঙে ঝরঝর করে পড়ল। আমি ধূপ করে ফ্লোরে বসে চিৎকার করে উঠলাম, নন্দিনী, ফিরে এসো নন্দিনী। একটা বার আমায় ক্ষমা চাওয়ার সুযোগ দাও। আমি তোমাকে আবার আগের মতো করে চাই নন্দিনী, ফিরে এসো। না, সেদিনের পর আমি আর আমার নন্দিনীকে খুঁজে পাইনি। একদিন নন্দিনীকে ভালোবেসে তার হাত ধরে এই অচেনা শহরে পা রেখেছিলাম। কথা দিয়েছিলাম কোনো দিনই একা ছাড়ব না, কিন্তু কথা রাখতে পারলাম না। হয়তো আজকের পর আর কোনো প্রেমিকাই তার প্রেমিকের উপর ভরসা রাখতে পারবে না।
খুঁজেছিলাম, হ্যাঁ, আমি নন্দিনীকে খুঁজেছিলাম। খুঁজেছিলাম বলতে আজও আমি আমার নন্দিনীকে খুঁজি।